নিচে শুয়ে আছে। এই জিনিসগুলো আমি কিভাবে ফেস করব? আল্লাহ আমাকে কি এত ধৈর্য শক্তি দিয়েছে? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একা একা শপিং মলে ঘুরতেছি। মানে একা একা আসলে কেউই নাই সাথে, আপনাদের ভাইয়া নাই, তোষার নাই, তাবিব নাই। আমি একটু ব্র্যান্ডস আউটলেটে ঢুকেছি, তো এখানে জিনিসগুলো দেখতেছিলাম। তো এখানে ঢুকেছি, কারণ আছে ঢোকার। আমি আমার বিজনেসের টুকটাক জিনিসপত্র দেখার জন্য ঢুকেছি, যদিও আমার অর্ডার ক্লোজ হয়ে গেছে, তারপরেও আর কি একটু দেখতেছিলাম। এটা একটা গাউন টাইপের ড্রেস। ব্র্যান্ডস আউটলেটের কোয়ালিটি খুবই ভালো, আর এই ড্রেসটাও অনেক সুন্দর, ভালো লাগতেছিল। যেহেতু আমি নিজে চিন্তা করি যে না, এখন ড্রেস কিনবো না, এই কারণে আমি ড্রেস দেখলেও একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। আর এখানে মানে আছে শু আছে মেয়েদের, তারপরে স্লিপার টাইপের স্যান্ডেল আছে, এমনি স্যান্ডেল আছে। তো এগুলো ভাবলাম একটু দেখি, অনেকে এগুলো অর্ডার করতে চান। তো আমি যখন আস্তে আস্তে হিউজভাবে সব কিছু স্টক করা শুরু করব ইনশাআল্লাহ, তখন আপনাদেরকে ডিটেলস, ছবি, ভিডিও যা যা পোস্ট করার দরকার সব কিছু ইনশাআল্লাহ পোস্ট করব। তখন সাইজ অনুযায়ী, মাপ অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, যেন আমার এই ছোট্ট উদ্যোগটা আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন সৎ পথে সৎভাবে আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দিতে পারি, সেটার জন্য দোয়া করবেন। আর চেষ্টা করি সবসময় একটু রিজনেবল প্রাইজের মধ্যেই রাখার, না হলে দেখা যায় ইম্পোর্টেড জিনিস কিন্তু প্রাইস হয় অনেক। তো গতকালকে কোনো ভিডিও দেইনি, আজকেও দিব না ভাবতেছিলাম, পরে হঠাৎ করে মনে হইলো থাক একটু ভিডিও দেই। ভিডিও না দিলে কি হয়, মানে অনেকে জিজ্ঞেস করে আপু ঠিক আছেন, মানে আপু কি হয়েছে ভিডিও দিচ্ছেন না কেন? তো আসলে যেহেতু দেশে যাচ্ছি, আর আমি যেহেতু বিজনেসের অনেকগুলো অর্ডার আলহামদুলিল্লাহ নিয়ে ফেলেছি, তাই আমার একটু ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে। ভিডিও শুরুতে দেখলেন যে আমি শপিং মলে একা একাই ঘোরাঘুরি করতেছিলাম। মালয়েশিয়ার লাইফে ফার্স্ট টাইম আমি একা একা শপিং মলে ঘুরেছি। এটা আজ পর্যন্ত এরকম কখনো হয়নি যে আমি কোনো শপিং মলে একা গিয়েছি বা একা ঘুরেছি। তো বিজনেস করতে গেলে আসলে করতে হবে, কারণ আপনাদের ভাইয়ের অফিস বাদ দিয়ে তো আমাকে নিয়ে ঘুরতে পারবে না। আর এইখানে আরও একটা আছে, বাট ওইটার বক্সটা আমি খুলতে চাচ্ছি না। ওইটা আমি বাংলাদেশে গেলে বক্স খুলে আপনাদেরকে দেখাবো। আমার এক আপু, ওনার একটা অর্ডার, আপুর মেয়ের জন্য। আপু মালাই ড্রেস নিয়েছে, এর আগে একটা নিয়েছিল, ওইটা এতই পছন্দ করেছে, এবার হলো 3টা মালাই ড্রেস অর্ডার করেছে। এগুলো মালয়েশিয়ান ট্র্যাডিশনাল ড্রেস, এগুলোকে বাজুকুরম বলা হয়, বাট এগুলো হলো এক্সক্লুসিভ কালেকশন, এগুলো নর্মাল কালেকশন না। তো কেউ যদি ভবিষ্যতে অর্ডার করতে চান তাহলে ছবি তুলে এখনই রেখে দিতে পারেন, তাহলে ভবিষ্যতে মানে বুঝাইতে সুবিধা হবে। তো এটা খুবই সুন্দর, হাতের কাজ করা, খুব সুন্দর, ম্যাটেরিয়ালটাও অনেক সুন্দর, গ্লেজি একটা ম্যাটেরিয়াল। তো এই যে এরকম হয় আর কি, বাজুগুলো নর্মালি এমন হয়। আর এটা থাকে হলো নিচের স্কার্টটা একটু ফিশ প্যাটার্নের হয় আর কি, জানি না কীভাবে, জানি সবাই লাইভ করে দেখে আমি পারি কিনা। এই যে এরকম হবে আর কি, আমার দ্বারা সম্ভব না আসলে, এখনো ওইভাবে করে উঠতে পারিনি। এই যে এরকম, এই তো এরকম হবে নিচের। এটা তো অনেক সুন্দর কাজ আছে, এই যে অনেক সুন্দর। এই জায়গাটাতে একটা শেপ আছে, আমি পরে দেখানোর চেষ্টা করব, এখন সম্ভব হচ্ছে না। এগুলো যেহেতু এক্সক্লুসিভ কালেকশন, এগুলোর প্রাইসটা অনেক হাই। এটা একটা মালয়েশিয়ান ব্র্যান্ড মারিয়াবি, এই যে মারিয়াবির বাজুকুরম আর কি। আপু চেয়েছে একটু এক্সক্লুসিভ কালেকশন, কারণ মানে আপুর মেয়ে হলো কোনো অকেশনে যাতে পরে যেতে পারে আর কি। তো এইটা একটা কাপড় চোপড়, ভিডিওটা দেখানো অনেক ঝামেলা। আর এটা হলো আরো এক্সক্লুসিভ, এটা খুবই সুন্দর, এটা দেখে আমারই ভালো লাগতেছিল। এটা খুব সুন্দর, এটার ম্যাটেরিয়ালটা অনেক সুন্দর। আমি অনেকগুলো ছবি তুলে আপুকে পাঠিয়েছিলাম, সেখান থেকে আপুর মেয়ে দেখে 3টা চুজ করেছে। আর একটা ব্ল্যাক, ওইটা একদম সুন্দর বক্স করা, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না। খুবই সুন্দর, সামনের প্যাটার্নটা দেখে বুঝতে পারতেছেন, সব বাটন দেওয়া, নিচের কাজটা এই যে এরকম খুব সুন্দর একটা কাজ আছে নিচে। হ্যাঁ, কুন্দনের ওয়ার্ক আছে, কুন্দনই তো বলে এগুলোকে মনে হয়, যাই হোক কুন্দন হোক পুঁতি হোক। আর এই হলো স্কার্টটা, এই যে স্কার্টটা এরকম হবে মনে হয়। হ্যাঁ, এই যে এরকম সামনে একটা শেপ আছে, এই যে এরকম একটা সুন্দর ডিজাইন করা শেপ আছে। এটা কিন্তু মানে কোনো কিছু দেখা যাবে না, এটা জাস্ট
উপরে একটা এক্সট্রা কাপড় দিয়ে শেপটা দিয়েছে এরকম আর কি। অনেকগুলো জায়গায় এই জায়গাটা পুরোটা খোলা থাকে, এটা ছড়াই থাকে এটাতে লাগানো। আর এটা তো নিচে সুন্দর কাজ আছে, এই যে খুবই সুন্দর। আর এটা হলো জর্জেট বলা যায়, বাট এটা হলো হাই কোয়ালিটির জর্জেট। সাইড এরকম চেন সিস্টেম, হুক সিস্টেম সব দেওয়া আছে। এটাও মারিয়াবির একটা কালেকশন। আর ব্ল্যাকটা আসলে এখন দেখাইতে পারতেছি না, কারণ হলো ব্ল্যাকটা একদম বক্সে ভরা। এটা আপনাদেরকে এখন দেখাইলে বক্স খুলতে হবে, আবার এটাকে ভাঁজ করতে হবে, আমার পক্ষে সম্ভব না, এই জন্য দেখাইতে পারতেছি না। তো ঠিক আছে, আপাতত এগুলো গুছগাছ করে রাখি, তারপরে কথা বলতেছি আপনাদের সাথে। তো আপনাদের সাথে কথা বলতে বসলাম। আসলে একা হাতে সব কিছু করতে গেলে টাইম ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যায়, কারণ কোনো হেল্পিং হ্যান্ড নাই। আর দেশে যাওয়ার আগে একটা প্রেশার থাকে যে জিনিসপত্র ঠিকঠাক করে রেখে যাওয়া, বাসার জিনিসপত্র ঠিকঠাক করে রেখে যাওয়া, তারপরে সব কিছু মিলাই একটু দৌড়ের উপরে ছিলাম। আর মনটাও যে ইদানিং খুব একটা ভালো থাকে আমি সেটা বলবো না। আমার আসলে সত্যি কথা বলতে কলিজাটা কাঁপতেছে এখন, মানে কি পরিমাণ আতঙ্কে আমি আছি এটা আপনি কাউকে বলে বুঝাইতে পারবো না। আমার ভিতরটার মধ্যে মনে হচ্ছে যে আমি প্লেনে যখন উঠবো, উঠা থেকে শুরু করে আমি আমাদের বাড়িতে যাওয়া পর্যন্ত আমি নিজেকে কিভাবে শক্ত রাখবো আমি জানি না। কারণ সত্যি বলতে যেদিনকে আম্মু চলে গেল আমাদেরকে রেখে, একটা সুস্থ মানুষ হঠাৎ করে এভাবে চলে যেতে পারে, নিজের মাকে না দেখলে বুঝতাম না। যখন চলে গেল ওই দৃশ্যগুলো, মানে আমি যতটুকু ভিডিও কলে দেখেছি ওগুলাই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে ইদানিং। আমি যখনই একা থাকি ওই দৃশ্যগুলাই আমার মাথার মধ্যে ঘুরে। আমার আম্মুকে হসপিটাল থেকে, আম্মু তো হসপিটাল পর্যন্ত নেওয়া হয়েছিল, হসপিটালে আম্মুকে মৃত ঘোষণা করেছে। কেমন লাগে না বলতে যে হসপিটাল থেকে আমার মাকে মৃত ঘোষণা করছে, যে মানুষটা কিনা 5-6 মাস আমার আগে আমার বাসায় ঘুরে গেছে, আমার পাশে এখানে বসে কথা বলেছে, সেই মানুষটা এখন আর এই দুনিয়াতেই নাই। এই যে বিশ্বাস করেন যতগুলো অর্ডার নিয়েছি বেশিরভাগ আপুরাই আম্মুর কথা বলতেছিল। তো তখনও খুব মনে পড়ে যখন কেউ বলে আন্টিকে অনেক মিস করি, ভাইয়া ভাবির ব্লগটা আন্টির জন্য দেখতাম, এখন খুব মিস করি। এই কথাগুলো যখন কেউ বলে তখন আমার ভিতরটা কেমন লাগে সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না, কারো বোঝার মানে সাধ্যও নাই। তো ইদানিং খালি ওই জিনিসগুলাই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে যে আমি কিভাবে আমার মার ওই ঘরের মধ্যে আমি কিভাবে ঢুকবো, বা আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব। আমি খুব বেশি নিজেকে মানে আল্লাহ যাতে আমাকে খুব বেশি ধৈর্য শক্তি দেয় সেটা আমি আল্লাহর কাছ থেকে মুহূর্তে আমি চাচ্ছি যে আল্লাহ আমাকে ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করার ধৈর্য শক্তি দিও। আসলে বাবা যখন চলে গেছে তখন সবার মাঝখানে ছিলাম, আমাদের চোখের সামনে দিয়ে আমার বাবা চলে গেছে। তো ওই ফিলিংসটা তখন বুঝতে পারিনি যে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, কিভাবে হয়ে গেছে জানি না। কিন্তু আম্মু যখন চলে গেল বিশ্বাস করেন আমার মানে আমি এখনো আমার কষ্ট হয়। আমি যেহেতু বিদেশে আছি আমার মনে হয় এজন্য আমি মানে এখনো চিন্তা করি যে আমার মা আসলে বাড়িতে আছে, আমার আম্মা বাড়িতে আছে। আম্মু হয়তো বা কথা বলতে পারতেছি না কিন্তু আম্মু আছে, আমি এটা চিন্তা করি। তো সেইখানে যখন গিয়ে আমি আম্মুর ওই সাজানো সংসারটাতে ঢুকবো, যেখানে আম্মু প্রত্যেকটা জিনিসে আমার মায়ের হাতের ছোঁয়া, আমার আম্মা কত কষ্ট করে সব কিছু তিল তিল করে গড়েছে। আমার আম্মা জীবনে কষ্ট করেছে আমাদের জন্য। আমার আব্বা সরকারি চাকরি করতো, আমার আব্বা সৎ মানুষ ছিলেন। আমার আব্বু যা ইনকাম করেছে আমাদের পিছনেই ব্যয় করেছে, আমাদের পড়াশোনা, আমাদের ভালো থাকা, আমরা কিভাবে ভালো থাকবো, লাইফে কোন জিনিসটা আমাদের দরকার, এমন কখনো হয়নি। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি চাইছি, আমি পাই নাই, হয়তো বা একটু সময় লাগছে, বাট পাই নাই, এমন কখনোই হয়নি। তো পাওয়া না পাওয়ার জন্য কখনোই বাবা আমাকে মিস করি না। আমি তাই চিন্তা করি যে আমি তো আসলে আমার আব্বাকে আমার কাছে একবারের জন্য আনতে পারিনি। আল্লাহ আমাকে তৌফিকে দিয়েছিল বলে আমার মাকে 2 বার নিয়ে আসতে পেরেছি আমার কাছে। 2 বারে 2 মাস
এবার 3 মাস, গতবার 2 মাস, 5 মাস আমার আম্মু আমার সংসারে থেকেছে। আমার আম্মা আমার এখান থেকে গিয়ে সবার কাছে যে কি পরিমাণ আমার গল্প করেছে, যে এত ভালো লাগছে, ওরা সবাই কি সুন্দর মিলেমিশে থাকে, সবার কাছে গল্প করতো। বিশেষ করে ড্রাগন ফলের গল্প নাকি সবার কাছে করতো, যে আমার মেয়ে যখন আমি 3টা মাস ছিলাম, আমার মেয়ে একটা দিনও যায়নি যে আমার মেয়ে আমাকে ড্রাগন ফল না খাওয়ায় রাখছে। তো এখন সত্যি কথা বলতে ড্রাগন ফলগুলো দেখলে আমার ভিতরটার মধ্যে মোচড় দেয়, আমার কলিজা কাঁপতে থাকে। আমি কিভাবে আমার আম্মার ওই ঘরে ঢুকবো, আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব আমি জানি না, একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবেন। তো এখন আসলে আপনাদের সাথে কথা বলতে গেলে এই টপিকগুলাই চলে আসে। আজকে দেখেন দুপুরবেলা আমার ভাইয়া ফোন দিছে, ভাইয়া আমাকে ফোন দিয়ে বলতেছে যে লিচু গাছের লিচুগুলা পেকে গেছে, বাদর খেয়ে ফেলতেছে, লিচুগুলা কি পেরে ফেলবো? আমি বললাম ভাইয়া তুই আমাকে এটা জিজ্ঞেস করতেছিস? ভাইয়া হাসতেছে। আর তাই চিন্তা করলাম যে আজকে যদি আম্মু থাকতো, ভাইয়ার এগুলা কিছুই করা লাগতো না। ভাইয়া ভাবতেছে যে আমার বোন, ও তো আমারই বাবা মার, আমরা 2 সন্তান, তাহলে আমার বোনকেও আমি বলি এটা। আমি বলছি ভাইয়া এটা আমাকে বলার কোনো দরকার নেই, তুই যেটা ভালো মনে করবি, যেটা ভালো হবে তুই সেটাই করবি, সব কিছুকে আমাকে বলে বলে করতে হবে? কারণ ওরা ওইখানে আছে, ওদের চোখের সামনে সব কিছু। আর এত খারাপ লাগতেছিল, মানে ভাইয়াও আসলে অনেক অসহায়, অনেক অসহায়। আমি মানে চিন্তা করে দেখি যে কত মানুষ কত বয়স হয়ে যাওয়া পর্যন্ত বাবা মা বেঁচে থাকে, বাবা মার দোয়া পায়, বাবা মার ছায়ার তলে থাকে। আর আমরা 2 ভাই বোন এত তাড়াতাড়ি আমাদের বাবা মাকে হারাই ফেললাম লাইফ থেকে, দোয়ার দরজাটা আমাদের জন্য বন্ধ হয়ে গেল। এই জিনিসটা যখন চিন্তা করি যে আমাদের জন্য হাত তুলে দোয়া করার মতোই দুনিয়াতে আর কেউ নাই, এটা চিন্তা করলে তখন খুব কষ্ট লাগে। বিশেষ করেন আমার লাইফে আমি আমার বাবার মৃত্যুতে যে কষ্টটা পেয়েছিলাম, সেই শোকটা আমি আসলে এখনো কাটায় উঠতে পারিনি, আমার পক্ষে এখনো কাটায় ওঠা সম্ভব হয়নি। সেখানে আমি আরো এত বড় একটা শোক আমার চোখের সামনে শুধু ভাসতে থাকে। আমার আম্মাকে আমি শেষ সময়ে কেমন দেখেছি, এটা এই ফিলিংস দুনিয়ার কেউ বুঝবে না। আমি ভিডিও কল থেকে দেখতেছি আম্মুকে খাটিয়াতে শোয়াই রাখছে, কাফন পরায়, আমি এখান থেকে অনবরত আমার আম্মাকে ডাকতেছি আম্মু আম্মু। আজ পর্যন্ত যতবার আম্মুর সাথে কথা বলেছি সব সময় ভিডিও কল দিয়ে কথা বলতাম, অডিও কলে আম্মুর সাথে আমার কথা হতোই না। আম্মুর সাথে শেষ যাত্রাটাও আমার ভিডিও কলেই হইল। পৃথিবীটা অনেক কঠিন বাবা মা ছাড়া, অনেক কঠিন, অনেক অনেক। বাবা মা থাকতে আমরা বাবা মাকে অতটা ফিল করতে পারি না, চলে গেলে ফিল করতে পারি। আপনারা চিন্তা করে দেখেন যে যে মানুষটাকে আমি 3 মাস আগে সুস্থ দেখে আসছি, ঢাকায় আসছে আমাকে বিদায় দিতে, আমাকে জড়ায় ধরে বিদায় দিয়ে গেল, আমি কি বুঝছি যে এটাই আমার মার সাথে আমার শেষ জড়ায় ধরা? এবার গিয়ে দেখবো সেই মানুষটা অন্ধকার ঘরে মাটির নিচে শুয়ে আছে। এই জিনিসগুলো আমি কিভাবে ফেস করব? আল্লাহ আমাকে কি এত ধৈর্য শক্তি দিছে? জানি না আমি কিভাবে ফেস করব। আমি অনেক চেষ্টা করি নিজেকে সবকিছু থেকে আলাদা করে, নিজের একটা আলাদা জগৎ তৈরি করে তার মধ্যে থাকতে, কিন্তু সম্ভব না, পারি না। যাই হোক, আপনারা দোয়া করবেন, আমি যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর যখন পারবো না তখন দিব না। যে যেখানে থাকেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন। সামনের এই কঠিন সময়টা যেন আমি ভালোভাবে পার করতে পারি, আল্লাহ যেন আমাকে কঠিন সময়টা পার করার ধৈর্য দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।